नमस्कार बंधुरा, आमी सेविका चले एलाम गल्पेर झुली निये। आजकेर गल्प आशापूर्णा देवीर क्याक्टास। बड़ बेशी प्रयोजनेर समय अप्रत्याशितभावे सेई प्रयोजनीय जिनिसटी हाते एसे पड़ा मानुषेर भाग्ये दैवातिक घटे। भारतीर भाग्ये हठात् सेई दैव दुर्लभ घटनाटा घटे गेल। खबरटा पेये भारती भाग्येर एई अजातित करुणाय आह्लादे दिशेहारा हये गेल। और ओई खबरेर पर बाकी যতক্ষণ कलेजेर काजे आटके थाकते हलो ताके, ततक्षण सब काजेर मध्य परिकल्पना चलते लागलो तार कोन भाषाय और कोन भंगिते से खबरटा परिवेशन करबे शिशिरेर काछे, कतक्षणे करबे। सत्यि बाड़ीर चिंताय जखन अस्थिर हये जाच्छे भारतीरा, नित्य नतून अपमानेर ज्वालाय ग्लानि और तिक्तताय भरे उठेছে। स्वामी स्त्री दुजनेर प्रतिटी छुटिर बाड़ीर काज हয়েছে बाड़ी देखते बेरोनो एवं खबरेर कागज खुले सर्वप्रथम पठितव्य विषय हয়েছে बाड़ी और जमिर कलम। सेई हेन समय खबरटा जेन विधातार हातेर आशीर्वादी फुलेर मतो। अवश्य गृह समस्या तादेर हওয়ার कथा ना, कारण जे बाड़ीटीते भाड़ा आछे तारा से बाड़ीटी अनेकांशेई सुविधाजनक, किन्तु किछुदिन थेके बाड़ीवाला आर भारतीयदेर सुविधाजनक मने करछे ना। नित्य वर्धित बाड़ी भाड़ाय आकाश छोঁয়া उच्च हारेर खबरे तादेर मेजाजो आकाशे चढ़ेছে। এই অনেক দিনের ভাড়াটেদের উপর, অনেক দিনেরই। ভারতীর তখন বিয়ে হয়নি, সেই আমল থেকে এ বাড়িতে আছে শিশিররা। বিয়ে হয়ে এ বাড়িতে এতে বউ সাজে ঢুকেছে ভারতী। দেখেছে একতলায় বাড়িওয়ালা, দোতলায় শিশিররা। কিন্তু বাড়িওয়ালা মাত্র নয়, নিতান্ত আত্মীয়ের মতোই। শিশিরের মায়ের সঙ্গে বাড়িওয়ালা গৃহিণীর হৃদ্যতার শেষ ছিল না। শিশিরের মায়ের মৃত্যু হলে তিনি তো মা মাসির মতো ওদের দেখেছেন, যত্ন করেছেন, বৌমা বৌমা করে 5 বার খোঁজ নিয়েছেন। সুখে দুঃখে একজন অভিভাবকের মতোই ছিলেন ওদের। কিন্তু কালের গতিকে সে নিকট আত্মীয়ই অনাত্মীয়ের ভূমিকা অভিনয় করছেন। একসঙ্গে দুটো তোলা উনুন জেলে দিচ্ছেন ভারতীর শোয়ার ঘরের জানালা লক্ষ্য করে। রাত 9টা বাজতে না বাজতেই সদর দরজায় তালা চাবি মেরে দিচ্ছেন। ভারতীদের জামা কাপড় দোতলার বারান্দায় শুকোতে দেওয়া দেখলে মাথায় ঠেকছে বলে তারও স্বরে আপত্তি জানাচ্ছেন। ভারতীর ছেলের হাতে রাবারের বলটা ছিটকে নিচের উঠোনে পড়লে সরাসরি রাস্তায় ফেলে দিচ্ছেন এবং যখন তখন ভারতীদের কর্ণকুহর তাক করে একে ওকে তাকে উপদেশ দিচ্ছেন। আর যা করো তা করো ভাই, মরে গেল বাড়িতে কখনো ভাড়াটে বসিও না। ও এমন সর্বনেশের জাত যে একবার গেড়ে বসলে জীবনে আর উঠবে না, পুরুষানুক্রমে রয়ে যাবে। এমনি আরো অনেক কিছু। ভাড়াটে বিতরণ কাণ্ডের কর্মসূচি অনুযায়ী যা করণীয় তার সবটাই প্রায় করেছেন ওরা, যা ভারতী বা শিশিরের কাছে মরণ তুল্য। বিশেষ করে শুনিয়ে বলা কথাগুলো বড় দুষ্পাচ্য। কর্মগত অপমানের চাইতেও বাক্যগত অপমানটাই যেন অধিক মর্মবিদারী, অথচ তার মাত্রাটা ক্রমশ বেড়েই চলেছে। কারণটা বোধ করি ওই জগৎ ব্রহ্মাণ্ডের সর্ববিধ মূল্যমান প্রতিনিয়ত বেড়ে চলা। গত সপ্তাহের কাগজে বিজ্ঞাপনে দেখা গেছে 2খানি ঘর ও রান্নাঘর ও বাথরুম 250। এ সপ্তাহে সেই বস্তুই 325। পরবর্তী সপ্তাহে বোধ করি। তা থাক সে কথা। মোট কথা, বরাবরের বন্ধু হঠাৎ শত্রুপক্ষ হয়ে দাঁড়ালে দুঃখের শেষ থাকে না। আর সে শত্রুর মতো নির্লজ্জ হতে বোধ করি চিরশত্রুও পারে না। এই আজ সকালেও হয়ে গেল একপালা। দোতলার ঘন্টু কি সূত্রে একটু বেশি দাপাদাপি করে ফেলেছিল। হঠাৎ নিচতলা থেকে গিন্নি কণ্ঠে মধু মেখে বলে উঠলেন, বৌমা, বৌমা, ছেলেকে একটু সামাল দাও মা। গরিবের জীর্ণ বাড়িখানা যে গুঁড়ো হয়ে গেল, ইহ জীবনে তো খালিও পাবো না কোনোদিন।
যে একবার মেরামত করিয়ে একটু শক্ত করে নেব। ভারতীর তখন কলেজে আসবার সময়। কথা বাড়ালো না, পারতপক্ষে বাড়ায়ও না, শুধু বছর আশ্রেকের ছেলেটাকেই করুণ মিনতি জানিয়ে এলো দাপাদাপি না করতে। কিন্তু আজ ঘন্টুর স্কুলের কিসের একটা যেন ছুটি, অথচ মা বাবার ছুটি নেই। এহেন সুবর্ণ সুযোগ তার খুব একটা আসে না। অতএব ঘন্টু যে মার মিনতি অগ্রাহ্য করে এবং ঝিকে থোড়াই কেয়ার করে যথেচ্ছচার করে বেড়াবে সারাটা দিন, তাতে আর সন্দেহ কি? কে জানে গিয়ে কি পরিস্থিতি দেখবে ভারতী। আর আগে আগে যখন ঘন্টু ছোট ছিল, তখন ওরাই ঘন্টুকে সারাদিন নিজেদের কাছে রেখেছেন, নাইয়েছেন, খাইয়েছেন, ঘুম পাড়িয়েছেন। হয়তো তখন ওদের এই আগ্রহ আর আন্তরিকতাটুকুর সাহায্যেই কলেজের চাকরিটা বজায় রাখা সম্ভব হয়েছে ভারতীর। ওরাই কত আহ্লাদ করে বলেছেন, তোমরাই ধন্য মে বৌমা, একালের মেয়েরা, এই সংসারে সৃষ্টি করেছ, রাজ্য বাড়ছ, আবার মোটা টাকা ঘরে আনছ। আমরা তো মিথ্যে মানুষ, এতটুকু আর করব না। চাকা ঘুরে গেছে, পালা বদল হয়েছে। এখন বাতাসে কথার তীর ছোড়ার খেলা। এখন ঘন্টু বাড়ি থাকলে এই ধরনের তীর এসে কানের পর্দা ভেদ করে। চললেন মা, চললেন ব্যাগ দুলিয়ে, আঁচল উড়িয়ে। এখন ছেলের দৌড়াতিতে মরুক পাড়ার লোক, অসহ্য এক জ্বালা হয়েছে বাবা। শালীনতাহীন পালিশহীন এই মন্তব্যগুলো তারাই করে যারা ঘন্টুকে চাঁদের টুকরো বলে আদর করেছে, আর ঘন্টুর সম্ভাবনাকালে ভারতীকে আচার খাইয়েছে এবং সতর্কতার বহুবিধ উপদেশ দিয়েছে। হয়তোবা বিয়ের পর বউ হয়ে আসা ভারতীর ক্রমবর্ধমান বিদ্যা ও তার ফলস্বরূপ একেবারে একটি কলেজের অধ্যাপিকা হয়ে বসার ইতিহাসটাও তাদের মনোভঙ্গের আর একটা কারণ। কিন্তু সে যাক, সেটা ভারতীর ব্যাপার নয়। ভারতীর ব্যাপার হচ্ছে হঠাৎ গৃহ সমস্যা সমাধানের এক সুবর্ণ সুযোগ এসে গেছে। সেটা হচ্ছে কর্তৃপক্ষ কলেজের হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের কাজটা ভারতীর ওপর ন্যস্ত করতে চাইছেন, যার ফলে সে বেশ উচ্চমানের একটি কোয়ার্টার্স পাবে। কলেজটা পুরনো, কিন্তু হোস্টেলের বিল্ডিং আনকোরা নতুন, আধুনিক ছাদের এবং আধুনিক সুখ সুবিধার উপকরণ মণ্ডিত। মোটের কথায় অতীব লোভনীয়, সন্দেহ নেই। প্রস্তাবটা শুনে পর্যন্ত দিশেহারা হওয়ারই মতো। অবশ্য কাল ভেবে উত্তর দেব বলেছে তখন, কিন্তু মন জানছে ভাবাভাবির কিছু নেই। ও কাজ সে ভালো পারবে, আস্থা আছে তার নিজের উপরে। এ ধরনের কাজে প্রধান হচ্ছে ভালো ব্যবহার। অবশ্যই ফেল হবে না, তারপর ব্যবস্থাপনা, আটকাবে না, চালিয়ে নেবে ঠিক। বাড়ি ফেরার সময় উত্তর দেবার আগেই ভারতী মনে মনে তার কর্মপদ্ধতির ছাঁচ গড়তে থাকে। ফিরে দেখল ঘন্টু খেলতে বেরিয়ে গেছে। ঝি উনুন জ্বালিয়ে দুধ জাল দিচ্ছে, ঘুটে কয়লার উনুন। দেখা মাত্রই মনে পড়ল ভারতীর ওখানে গ্যাস স্টোভ। কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি সহজ সুন্দর। পুরানো সংসারের ধারা আর অবশিষ্টাংশ নিয়েই সংসার করে এলো এতদিন ভারতী। নিজস্ব আধুনিক রুচি পদ্ধতির প্রয়োগ করতে পেল না কখনো। এবার ভাগ্য মুখ তুলে চেয়েছে। ঝিকে বলল, সারদা, ঘন্টুকে দুধ না খাইয়ে ছেড়েছ কেন? সারদা অধ্যাপিকার মান মর্যাদা রক্ষার দায়িত্ব মাত্র না নিয়ে ঝংকার দিয়ে উঠল, বেশ বলেছ বৌদিদি, ছাড়লে কেন? তেমনি সুবোধ ছেলে তোমার যে ছাড়লে বেরোবে আর না ছাড়লে ঘরে বসে থাকবে। তা হোক, দুধটা খাওয়া পর্যন্ত তোমার ধরে রাখার চেষ্টা করা উচিত ছিল। ওর ছুটি থাকলেই মুশকিল আমার। সারাদিন খুব দুষ্টুমি করেছে তো। দুষ্টুমি? সারদা আবার ঝংকার দেয়, ডাকাতি বলো, ডাকাতি। বাড়িওয়ালা গিন্নি তো ওপরে এসে যাচ্ছে তাই করে দিয়ে গেছে। এ ধরনের অভিযোগ নতুন নয়। ভারতীর শুনে লজ্জিত হয়, মনক্ষুণ্ণ হয়, ছেলেকে বকে। আজ মনে হলো আশ্চর্য, ছোট ছেলে দৌড়াতি করবে না,
তাই বলে তিনি ঠেলে এসে ওপরে এসে যাচ্ছে তাই করে যাবেন? এত সাহস কেন? না, আমরা নিজের মান সম্ভ্রম রক্ষা করতে পারছি না, তেজ দেখিয়ে নাকের ওপর দিয়ে চলে যেতে পারছি না, এই তো? ঠিক আছে, দ্বিধার প্রশ্ন নেই, কালই উত্তর দিয়ে দেব। ছটফট করতে থাকে শিশিরের ফেরার অপেক্ষায়। আর একবার রিহার্সাল দিয়ে নেয় মনে মনে কিভাবে পরিবেশন করবে খবরটা। একটু হেসে বিব্রত ভাব দেখিয়ে, একটু বিপন্ন ভাব দেখিয়ে বলে ওঠে, কলেজে তো আজ একটা ব্যাপার। শিশির হেসে বলে, তোমাদের কলেজে তো রোজই দেখি ব্যাপার। হলো কি? না, মানে অন্য কিছু নয়, আমার কাছে একটা প্রস্তাব এসেছে। আরে বাবা, তুমি যে সেই গল্পের আস্তে আস্তে ভাঙর মতো করছো। প্রস্তাবটা কি? বিলেত পাঠাতে চাইছে তোমায়? তোমার তো সবসময় আমাকে নিয়ে ঠাট্টা। শোনো মশাই, বলি তাহলে, আমাকে উক্ত মহাবিদ্যালয়ে ছাত্রী আবাসের পরিচালিকা করতে চাইছে। শিশির অবাক গলায় বলে, তাই নাকি? তা হঠাৎ তোমাকে এমন যোগ্য ব্যক্তি মনে হলো যে? যোগ্যতা দেখেছে নিশ্চয়ই। ভারতী নিতান্ত তরুণীর ভঙ্গিতে ঘাড় দুলিয়ে হেসে হেসে বলে, ভেতরে আছে গুণ, তুমি শুধু দেখতে পাও না। তাই দেখছি। তা তুমি ফট করে হ্যাক করে দিয়ে আসনি তো? করে অবশ্য আসেনি ভারতী, কিন্তু শিশিরের কথার সুরে হঠাৎ একটা বিরক্তি এলো তার। যেমন উৎফুল্লা হওয়ার কথা তেমন হলো না তো। অবশ্য আসল আকর্ষণটা শোনেনি এখনো, মানে জানা কথা হলেও মনে আসেনি নিশ্চয়ই। তবু বিরক্তিটা দমন করতে পারল না। বলল, হ্যাঁ করে আসায় দোষের কি আছে? শিশির বুঝল ভারতী চটেছে, কিন্তু কেন কে জানে। শিশির আজ আর তাতে ভয় পেল না, নিজেকে সামলে নিল না, বরং মজা পেল। তবে আরও কথা বলল গম্ভীরভাবে, না দোষের আর কি, তবে কাজটা খুব একটা সহজ নয়। তা শক্ত কাজেই তো আনন্দ, সে আলাদা। সে তোমার হয়তো শক্ত অঙ্ক কষায়, এটা ঠিক তা নয়, রীতিমতো গোলমেলে কাজ। ভারতী হেসে ওঠে, নিজে গোলমেলে হলেই গোলমেলে, নিজে অনেস্ট থাকলে, মাল নিয়ে গোল না করলে অসুবিধাটা কি? তা ভেবো না। মনে রেখো, মেয়েগুলো এ যুগের স্টুডেন্ট, যাদের ইষ্ট দেবতা হচ্ছেন অসন্তোষ আর দীক্ষা মন্ত্র হচ্ছে প্রতিবাদ। ভারতী দৃঢ় গলায় বলে, এটা ওই যুগের একটা ফ্যাশন, এই স্টুডেন্টদের নিন্দা করা। তারা যা দেখছে, যা শিখছে। আমরা নিজেরাই বা কি এমন ধৈর্য সহ্যের সন্তোষ সভ্যতার আদর্শ তুলে ধরছি এদের সামনে? নিজেরা শিক্ষিত, দীক্ষিত, অবিকৃত চিত্ত হয়েও দেখাতে পারলে বোঝা যেত আসল গলদ কোথায়। তা যাক, আমার মেয়েরা অমন নয়। আমায় মেয়েরা কি ভালোবাসে, ক্ষেত্রবিশেষে পরিবর্তন ঘটে। শিশির হেসে ওঠে, মাসিমাও তো তোমায় কি ভালোই বাসতেন, বৌমা বলতে অজ্ঞান হতেন। ভারতীয় হাসে, বলে, একখানি দৃষ্টান্তের পরকাশটা আছে বটে, তাহলেও আমি অফারটা ছাড়বো না বাবা। ওর বিরাট আকর্ষণটি ছাড়া যাবে না, তাতে অন্তত আমাদের মাসিমার হাত থেকে ছাড়া তো পাওয়া যাবে, শুধু এই আনন্দেই। কাজটা নেওয়া মানেই একটা সুন্দর সুদৃশ্য সুরম্য বাসভবন। হ্যাঁ, এইভাবেই রিহার্সাল দিয়ে রেখেছিল ভারতী। এতক্ষণে বলবার সুযোগ পেল। ভাবল এইবার আলো জ্বলে উঠবে শ্রোতার মুখে। কিন্তু কই, সে আশা কোনো এক অদৃশ্য দেয়ালে প্রতিহত হয়। শিশির বলে, যেন বিদ্যুৎ মিশিয়েই বলে, বাসভবনটা নিচ্ছ তাহলে? আরে লোকটা বলে কি? ভারতী হাসির ঝাপটা মেরে যেন সম্ভাবনার ডানা মেলে এক অসীম সুখের আকাশে সাঁতরে আসে। নেব না বলে এই জন্য আমি শুনে পর্যন্ত আহ্লাদে ভাসছি কতক্ষণে খবরটা তোমায় দেব, আর তুমি একবারে ভেবেই আকুল। এত ভাবনার কি আছে? আমি যদি ফাঁকি দিয়ে কেল্লা জয় করার চেষ্টা না করে সত্যিকারে খেটে খুঁটে কাজ করি, অসন্তোষ আসবে কেন মেয়েদের? ও ভেবে ভয় পেও না। আহা,
তুমি যদি আমাদের কোয়ার্টার্সটা দেখতে, সেপ একখানা ছবি, দেখো কি একখানা সাজিয়ে ফেলবো। আর বাড়ি ছেড়ে দিলে তোমার মাসিমাও হয়তো। হেসে ওঠে ভারতী। বলে বসবেন, বৌমা তোমরা চলে যাচ্ছ, টিকবো কি করে তাই ভাবছি, বলে কেঁদেই ফেলবেন। জগতে কিছুই অসম্ভব নয়। তা ভারতীর কথাটা হয়তো সত্যি, জগতে কিছুই অসম্ভব নয়। তাই ভারতীর সুরে সুর মিলিয়ে হেসে না উঠে শিশির দুম করে বলে বসে, বাড়িটা একেবারে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসছে কি করে? কোয়ার্টার্স তো পাচ্ছ তুমি। কি মুশকিল? আমি পাচ্ছে মানে? শুধু আমাকে থাকতে দেবে, আমার স্বামী পুত্রকে দেবে না? পুত্রের কথা বলতে পারি না, শিশির বলে। প্রশ্নটা স্বামীকে নিয়ে। থাকতে দিলেই যে থাকা যাবে এমন নাও হতে পারে। ভারতী বলে, কায়দা রেখে একটু প্রাঞ্জল করে বলবে। প্রাঞ্জল তো সবটাই। তোমার এই প্রমিলার রাজ্যে ঢুকে বাস করবার বাসনা আমার নেই, এই কথা। ভারতী অস্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রমিলার রাজ্যের সঙ্গে কোনো সংসব নেই মশাই, একেবারে স্বয়ংসম্পূর্ণ ব্যাপার। এন্ট্রান্সটা পর্যন্ত কোম্পানির গেটের মধ্যে নয়, বাইরে। তাছাড়া ভুলে যাওনি বোধহয়, হোস্টেলটাই মেয়েদের, কলেজটা সহশিক্ষার। ছেলেদের হোস্টেলে সুপারিনটেন্ডেন্টের কোয়ার্টার্সে তার স্ত্রী নির্ভয়ে বাস করেন। শিশির হেসে ওঠে। সেটা বলবার কথা নয়। মেয়েরা স্বামীর সঙ্গে বনে, অরণ্যে, পাতালে, পর্বত শিখরে সর্বত্র থাকতে পারে। ভারতী হঠাৎ স্তব্ধ হয়ে যায়। ভারতী যে নিশ্চিন্ত, উৎফুল্ল আর সরল মনটুকে নিয়ে ভাবী সংসারের সুখের ছবি আঁকছিল, সে ছবির ওপর যেন একটা হিংস্র বাদুড়ের ডানার ছায়া পড়ে। ভারতী আস্তে আস্তে বলে, থাকতে পারে নয়, থাকতে বাধ্য হয়, এটাই হচ্ছে কথা। আপত্তির কারণ বুঝতে আর বাকি নেই তার। স্ত্রীর ভাগ্যলব্ধ এই বাসায় যাবার ইচ্ছে নেই বাবুর। সেই চিরন্তন পুরুষ জাতির অর্থহীন অহমিকা, কিছুতেই নিজেদেরকে স্ত্রীর থেকে উচ্চ স্তরে না ভেবে রাখার বাসনা, উচ্চ স্তরে, উচ্চ দরে, উচ্চ মর্যাদায়। আরে বাপু, যেকালে 10 বছরের মেয়েগুলোকে এনে নিজেদের সংসারের গারদে প্রায় কৃতদাসীর মতো জন্মের শোধ পুড়ে ফেলতিস, সেকালের চিন্তা ভাবনা অভ্যাসটা ভুলতে পারছিস না তোরা কেমন? স্বামী, প্রভু, বর ইত্যাদি করে শ্রেষ্ঠাত্মক শব্দগুলো নিজেদের নামের সঙ্গে জুড়ে রেখে করলি তো এতদিন অনেক রাজ্যপাঠ। এবার সেই কৃত্রিম মোহভঙ্গ হোক না। জ্ঞান চক্ষু উন্মিলিত করে দেখ না একবার, বড় বড় না কোণে বড়। অর্থনৈতিক মুক্তির সঙ্গে সঙ্গেই কি স্বামী স্ত্রী দুজন একই সমতল ক্ষেত্রে নেমে আসেনি? তবে মনে মনে ভাবলো এসব ভারতী। চট করে মুখে কিছু বলল না। চলে এলো অন্য প্রসঙ্গে। বলল, কি মুশকিল, তুমি ফেরা মাত্র গল্প জুড়ে দিয়েছি, এখনো যে হাত পা মুখ চোখ ধোনি, খেয়ালই হয়নি। যাও চটপট, আলোচনা বিবেচনা ভাবনা এসব পরে হবে। তখন বাদ দিল। কিন্তু আবার তো আসবে ঢেউ। আবার উঠল সেই প্রসঙ্গ, ঢেউয়ের ধাক্কাতেই উঠল। ঘন্টা তিনেক পরে ঘন্টু সবে খেয়ে শুয়েছে। এরা খাবে বলে তোড়জোড় করছে। ঢেউ হয়ে এসে ধাক্কা দিলেন নিস্তলার মাসিমা, যাকে আজকাল ভারতী বাড়িওয়ারি মাসি বলতে শুরু করেছে আড়ালে অবডালে। মাসিমার নাম চারুলতা, তবে তার নাম নিয়ে কোনোদিন কেউ চিন্তা করেনি। ইদানিং শিশির বলে, এক হিসেবে সার্থক নামই, নষ্ট নীরের নায়িকা। এমন সুখের নীরটি আমাদের কি নষ্টই করছেন। তা এখন এই সম্ভাবনাময় মুহূর্তটি নষ্ট করলেন বটে। ভারতী ভাবছিল খেতে খেতে আবদেরে গলায় বুঝিয়ে আবদার করে ওকে ওই নকল প্রেস্টিজের মিনার থেকে নামিয়ে আনতে হবে। তা নইলে বলা যায় না, হঠাৎ দুম করে বলে বসবে, না তোমারও কাজ নেওয়া হবে না। ভাবছে 7-5 বোঝাই যাচ্ছে। ভারতীয় শত রকম করে বুঝিয়ে ওর মনের দ্বিধা ঘুচিয়ে যাবে। কিন্তু তার আগেই কুড়ি ভেঙে ফুল বার করে আনলেন মাসিমা। একদা এ বাড়িতে ওর অবাড়িতে যাতায়াত ছিল।
কাজে আড়ষ্ট হলেন না। সিঁড়িতে উঠেই বলে বসলেন, বাবা শিশির, হেঁকে ডেকেই বলতে হচ্ছে, বাবা কিছু মনে করো না, বাড়িতে এবার ছেড়ে দিতে হবে। নানান রকমের জেরবার হয়ে যাচ্ছি তোমাদের রেখে। তার উপর আমার নাতি সাহেবটি কোন দিন গরিবের জীর্ণ ছাদটুকুর ছাদ না নামিয়ে দেয়, এই আতঙ্কে প্রহর গুনি। আমার এই বলাটাই নোটিশ মনে করে বাড়ি খোঁজো বাবা। বরাবর মাসিমা বলেছে, মান্য দিয়েছে, একেবারে মুখের ওপর অসম্মান করতে পারা যায় না। তাই শিশির নম্রভাবে বলতে যাচ্ছিল, খুঁজছি তো অনেকদিন থেকেই। কিন্তু ওর বলার ওপরে ভারতী বলে উঠল, এ যুগে তো নিয়মিত ভাড়া দিয়ে গেলে নোটিশ বলে কিছু চলে না মাসিমা। মাসিমা ঈষৎ চমকে ওঠেন, কারণ এটা আশা করেননি। এ যাবৎ যা কিছু তীর ছুঁড়ে আসছিলেন তিনি মনে হয় পাথরের দেয়ালে গিয়ে গড়িয়ে পড়ে। বিঁধতে পেরেছেন এমন প্রমাণ পান না। তিনি যা নিয়ে অসুবিধা বলে চেঁচান, এরা সব বিষয়ে যতটা সম্ভব সতর্ক হয়, সাবধানী হয়, কোনোদিন জবাব শোনেননি। আর আজ কিনা ফট করে আইন দেখিয়ে বসল। কালীপাড়া মুখে বলেন, আমরা সে যুগের মানুষ বৌমা, এ যুগে কি চলে তা জানি না। মোট কথা, বাড়ির তোমরা ব্যবস্থা করো, এই হচ্ছে কথা। অখিলের বিয়ে দেব, ঘরের দরকার বলে গট গট করে নেমে যান মুখ ফিরিয়ে। ভারতী শিশিরের দিকে একটি স্থির দৃষ্টি মেলে বলে, শুনলে? শুনলাম। শিশির বলে ওঠে, শুনছি তো সব সময়, তবে তোমার উচিত হলো না ওভাবে মুখের ওপর আইন দেখিয়ে কথা বলা। ভারতী স্বামীর এই উল্টোপাল্টা কথায় অবাক হয়ে যায়। বলতে কি, মাসিমাদের পরিবর্তনের পর থেকে এ যাবৎ যে মাসিমা ও তস্য পরিবারের সঙ্গে ভদ্রতা বজায় রেখে চলে আসছে তারা, তার 12 আনা গৌরব ভারতেরই প্রাপ্য। শিশির অনেক সময় রেগে উঠে তেড়ে ফুড়ে 2-4 কথা বলতে যায়, ভারতী নিবৃত্ত করে, বলে, দোহাই তোমার, আর যা করো করো, কোন্দল করতে যেও না। মনে রেখো, পরে আবার মুখ দেখাতে হবে। একবার মুখোমুখি ঝগড়া হয়ে গেলেই সমস্ত আবরণ খসে পড়ে। নির্লজ্জতার চরম সীমা পর্যন্ত পৌঁছতে আর বাধে না তখন। ভদ্রতা বজায় রেখে সরে পড়ার চেষ্টা করাই ভালো। শিশির বলে, কিন্তু ক্রমশই বাড়াচ্ছেন, ওতেই প্রতিবাদও দরকার। আশ্চর্য, আজ ভারতী এই যেই মুহূর্তের জন্য নিজের নীতি থেকে স্খলিত হয়ে পড়েছে, অমনি শিশির নিজের নীতি বদলে ফেলল। ভারতী কয়েক সেকেন্ড নির্বিশেষে স্বামীর এই উল্টোপাল্টা কথা বলা ও মুখের দিকে তাকিয়ে বলে উঠল, উচিত হয়নি কেমন? আমার তো তাই মনে হলো, অথচ তুমি বলো প্রতিবাদ দরকার। বলি, তুমি তাতে বাধা দাও? আমি সহজে দিই না। আজ উনি দুপুরে এসে ঘন্টুকে যা ইচ্ছে তাই বকে গেছেন, কান মলে দিয়েছেন। জানো সে কথা? বকে গেছেন? কান মলে গেছেন? হ্যাঁ, তবে আর বলছি কি, ঘন্টুর কাছে শুনতে পারো কাল। ছোট্ট ছেলেটাকে বলছেন কি জানো, তোরা আমাদের এই ভাঙা বাড়িতেই বা পড়ে আছিস কেন বাপু? বাপ মা দুজনে রোজগার করছে, জানা অট্টালিকা বানিয়ে নিয়ে গিয়ে দাপাতাপি কর গে যা। শিশির ছায়াচ্ছন্ন মুখে বলে, হু মানে দুজনের রোজগারটাই চক্ষুশূল হয়েছে, বোঝা যাচ্ছে সেটা। ভারতী আর একবার এই ছায়াচ্ছন্ন রহস্যময় মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি হানে। কি বলতে চাইছে ও? দুজনে রোজগার করাটা অনুচিত? পড়শির সেটা চক্ষুশীল হবেই, তাতে পড়শিকে দোষারোপ করা চলে না। গম্ভীর মুখে বলে, তা ভুলটা যখন হয়ে গেছে তখন আর চারা নেই। তোমার মাসিমার চক্ষুকে শূল বেদনা থেকে রক্ষা করা অবশ্যই সম্ভব নয়। এখন আশা করি প্রমীলার রাজ্য বলে একটা মিথ্যে ধুয়ো তুলে এই যন্ত্রণার হাত থেকে অব্যাহত লাভটা পিছিয়ে দেবে না, বরং তোমার মাসিমাকে অবহিত করিয়ে এসো, সামনের মাস থেকে বাড়ি ছেড়ে দিচ্ছি। শিশির গম্ভীর হয়, বলে, আমি তার পাগল হইনি? ভারতী হঠাৎ ভারী উত্তেজিত হয়ে ওঠে,
বলে তার মানে তুমি তাহলে সত্যি আমার পাওয়া কোয়ার্টার্সে যাবে না? শিশির কথা চিবোয়, একেবারে যাব না এমন কথা কি আর প্রতিজ্ঞা করে বলা যায়? ধরো ইনভ্যালিড হয়ে গিয়ে তোমার সংসারে পড়লাম। ও, আজ তুমি আমাকে রাগাবেই প্রতিজ্ঞা করেছ। আমি কিন্তু আর রাখবো না, তোমাকে পাগলামিও করতে দেব না। কাজটা আমি নেবই, আর যেতেই হবে সকলকে, বুঝলে? কেন? তোমার বাড়িতে যদি আমি থাকতে পারি, কোনো অপমান বোধ করি না, আমার বাড়িতেই বা তুমি থাকতে পারবে না কেন? সব কথার উত্তর দিতে নেই। উত্তর নেই? তাই দিতে নেই। তুমি আমায় বোঝাও, তোমার আপত্তিটা কোনখানে? শিশির হঠাৎ একটু মুচকি হেসে নিজের বুকের মাঝখানে হাত দিয়ে বলে, এইখানে। সে বুঝেছি, কিন্তু তোমার এই পচা কুসংস্কার ছাড়তে হবে। আমার দাবি তোমাকে মানতেই হবে। ভারতীয় অতএব হালকা হয়। ভালো ছেলের মতো মাসিমার নাকের সামনে দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সত্যি বলছি তোমায়, কাজটার জন্য না হোক, ওই মহিলার কথা ভেবেই এত আহ্লাদ হয়েছে আমার। শিশির গম্ভীরভাবে বলে, ও কোনো কাজের কথা নয়, বাড়ি তো খোঁজা হচ্ছেই। সে তো বহুকালই হচ্ছে। ভারতী রেগে ওঠে, হয়তো অনন্তকাল হবে, তাতে কোনো লাভ হবে কি? কথায় কথায় কেবল তর্কই বাড়ে, আর বাড়ে জেদ উভয় পক্ষেরই। শিশিরের ওই অনমনীয় মনোভাব ভারতীকেও কঠিন করে তোলে। শেষ পর্যন্ত রেগে গিয়ে বলে ওঠে ভারতী, ঠিক আছে, তুমি থেকো তোমার পূজনীয় মাসিমার বাড়িতে। পারো তো অনিলের বিয়েতে ভোজ খেও আর কোমর বেঁধে খেটো। আমি আমার ভবিষ্যৎ ঠিক করে ফেলেছি। বলে অবশ্য চমকে যায়, বোঝে একটু বেশি রূঢ় হয়ে গেছে। কিন্তু কি করবে, মানুষের শরীর তো একই রক্ত মাংসে গড়া। শিশির যদি জীবনের আনন্দের দিকটা, শান্তির দিকটা, নিশ্চিন্ততার দিকটা কিছুতেই দেখবে না, পণ করে কেবল পেঁচালো কথা কয়, কতক্ষণ সহ্য করা যায়? নিজের মনেও ক্রমশ প্যাচ উঠতে থাকে। মনে হয়, ও তুমি পুরুষ বলে একেবারে রাজা হয়ে গেছো। তোমার অহংকারই জয়ী হবে। কেন? আমি মানুষ নয়? আমার উন্নতি, আমার ভবিষ্যৎ, আমার আর্থিক সুবিধে দেখব না আমি? ক্ষমতা থাকতেও তোমার একটা তুচ্ছ অহমিকাকে তুষ্ট করতে ছেড়ে দেব সব সুযোগ? সেই আদি অনন্তকালের বউগিরিটা এখনো বজায় রেখেছি বলেই এত প্রশ্রয় তোমার, কেমন? এই যে আমি সারাদিন খেটে এসে ক্লান্ত হয়ে পড়ি, কই একদিনে তো ভাবি না 5 মিনিট বিশ্রাম করি? একবার তো আশা করি না আমার মুখের সামনে কেউ জলের গ্লাসটা এনে ধরুক, আমি সেই তোলা শাড়ি বদলে কোমরে বেঁধে লেগে যাই কি করে তোমার ঘরে ফেরার আগে সবকিছু ফিটফাট করে তুলব। আমি ফেরার পথে ছেলেকে নিয়ে তবে ফিরি, তাকে খাওয়াই, সাজাই, খেলতে পাঠাই। তোমার ফেরার আগেই যাতে বাড়ি ফিরে আসে তার জন্য 100 বার নির্দেশ দিয়ে রাখি। কারণ আমি জানি তুমি অল্পে উৎকণ্ঠিত হও, জানি তুমি এসে ওকে দেখতে না পেলেও দুঃখিত হও। ঘন্টুর ব্যবস্থা করেই আমি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু 1 কাপ চা খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকে যাই, তুমি আসবার আগেই রান্নাটা সেরে ফেলতে পারি, যাতে আমার বাড়ি ফেরা আর তোমার বাড়ি ফেরার মধ্যে ঘন্টা 2.5 ব্যবধান আছে বলেই এই ব্যবস্থাটা সম্ভব করে তুলতে পারি আমি। এই সামান্য সময়টুকুর মধ্যেই তোমার জন্য জলখাবার বানিয়ে নিয়ে চায়ের টেবিলে পরিবেশন করতে, আবার নিজেকেও তো তৈরি করতে হয় সেই টেবিলে পরিবেশিত হতে। শুধু যে আমি ভালোবাসি না সন্ধ্যাবেলা আলু থালু হয়ে বেড়ানো তা তো নয়, তুমিও তো পছন্দ করো না। সারাদিন খেটে এসে অত তাড়াহুড়া করতে কি কষ্ট হয় না? আমার খুব কষ্ট হয়, কিন্তু তুমি খুশি হবে ভেবে সব কষ্ট সয়ে যায় আমার। আজ পর্যন্ত আমার জীবন তো নিয়ন্ত্রিত হয়েছে
শুধু তোমার খুশির হাওয়ার গতি নির্ণয় করতে করতে। অথচ তুমি জীবনে একবারও ভাবলে না আহা ও খুশি হবে। তুমি আপন অহংকারে অটল। আমি সভ্য, আমি ভদ্র, আমি মমতাশীল, তাই মনে করিয়ে দিচ্ছি না কাজটা নিলে যে বাড়তি টাকাটা আসবে তার অঙ্ক তোমার মতো শুধু কেরানির পক্ষে উড়িয়ে দেবার নয়। মনে করিয়ে দিচ্ছি না তোমার যা সারা মাসের উপার্জন, আমার তা 12 দিনের। মনে করিয়ে দেব কি করে? নিজেই কি মনে করেছি কোনোদিন? আজ তুমি আমাকে বড় বেশি হতাশ করেছ বলে, বড় বেশি দুঃখ দিচ্ছ বলে মনে এসে যাচ্ছে। হ্যাঁ, মনের দুঃখে ওইসব ছাইপাশ চিন্তা এসে যাচ্ছে বেচারা ভারতীর। কিন্তু পরদিন যখন কলেজে আবার কথাটা ওঠে, ভারতী বলে, ভেবে দেখলাম আমার যোগ্যতা নেই। অধ্যক্ষ বলেন, যোগ্যতার বিচারটা আমাদের হাতেই ছেড়ে দিন না, সইটা করে ফেলুন চটপট। অধ্যক্ষ বলেন, অন্যান্য অধ্যাপিকারা বলেন, বান্ধবী লীলা ঘোষ বলে, তুই হচ্ছিস একেবারে হাদা। নির্ঘাত তুই তোর সেই প্রাচীনপন্থী কর্তাটির নিষেধে এমন সুযোগটা ছাড়ছিস। আমি তো ভাবতেই পারছি না, আমায় অফার করলে আমি আগে একটা ডিগবাজি খেয়ে নিতাম। ভারতী হেসে বলে, সে তো আমিও খাচ্ছি। ছাড় ওসব কাব্য কথা। কর্তার ইচ্ছে কর্মের যুগ চলে গেছে বাবা, দেখ পৃথিবীর দিকে তাকিয়ে। হঠাৎ মনের মোড় ঘুরে যায়। হঠাৎ বলে বাস ভারতী, ঠিক আছে ঠিক আছে, কিন্তু সে ঠিকটা কোথায়? জীবনটা যে বেঠিক করে বসলো ভারতী। শিশিরও তার সেই রাগ করে বলা কথায় ধুয়ো ধরেই বলল, ঠিক আছে, তোমার ব্যবস্থায় বলবৎ হোক, আমি থেকে যাচ্ছি এখানে, তুমি ঘন্টুকে নিয়ে। ভারতী ভয় পেল। ভারতী ভারী একটা অসহায়তা বোধ করল। ভারতী নম্র হলো, নিচু হলো। অনেক রাতে যখন ঘন্টু ঘুমিয়ে পড়েছে, এ ঘরে চলে এলো। স্বামীর বুকের কাছে ঘেঁষে শুয়ে বলল, দেখো, বিশ্বাস করো, আমি গিয়ে স্লিপ না করেই দিয়েছিলাম, কিন্তু এত অনুরোধ উপরোধ হতে লাগলো যে শেষ পর্যন্ত আর আসলে তো কোনো যুক্তি দেখাতে পারছি না। স্বামী এখানে আসতে ইচ্ছুক নয়, এরকম একটা যুক্তি দেখানো সম্ভব ছিল না বোধহয়। বুকের কাছে ঘেঁষে আসা মানুষটার বুকের ভাষা বোঝবার চেষ্টা না করে শিশির বরং নিজেকে একটু সরিয়ে নেয়। ভারতী তবু মান খোয়ায়, বলে, মানুষ তো একটা বোকামিও করে, একটা ভুল করে মনে করো না, তাই করে ফেলেছি, সেটা তুমি সামলাও। শিশির রূঢ় গলায় হেসে ওঠে, বলে, সামলাবো আমি? বলো কি? 150 খুকি সামলাবার ভার নিয়ে প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করে এলে, এখন একই বাণী? হবে না, কিছুতেই নরম হবে না, কিছুতেই জীবনকে সহজ হতে দেবে না। সেই ছবির মতো সুন্দর বাসাটিতে সুন্দর করে ঘরকন্যা সাজিয়ে সংসার করতে দেবে না ভারতীকে। নিষ্ঠুর লোকটা কি জানে, মেয়েরা বিদ্যায়, কর্মে, পদমর্যাদায় বা পদের জটিলতায় যেখানেই পৌঁছক, তার একেবারে অন্তরের অন্তর্লোকের একান্ত বাসনাটি থাকে মনের মতো একটি ঘর, সেখানে সুন্দর করে সংসার করা। বুঝতে পারছে না, ও জানতে পারছে না, নয়তো বা পারছে ঠিকই, সব পুরুষই পারে। আর মেয়েদের এই দুর্বলতার সুযোগটুকু নিয়ে এমন ভাব দেখায় যেন নিজেদের কোনো কিছুতেই কোনো প্রয়োজন নেই। ঘর বস্তুটা তার কাছে স্বপ্নের নয়, সাধের নয়, সাধনার নয়, নিতান্তই আস্তানা মাত্র। ভাব দেখায় যে দয়া করে ঘর বাঁধে সে, সংসার করে সে, কেবলমাত্র নারী জাতির প্রয়োজন মেটাতে। নিজে সে নির্লিপ্ত, উদাসীন, ধরে আনা অসহায় জীব, ধরে বেঁধেই তাকে রেখে দেওয়া হয়েছে সংসারের সঙ্গে জুড়ে।
তাই অনায়াসে নিতান্ত নির্মমতায় অগ্রাহ্য করতে পারে মেয়ে মনের ছোট ছোট সুখ, আশা, ছোট ছোট বাসনার চাহিদা। শিশির ঘুমিয়ে পড়ে। ভারতীর মনে পড়তে থাকে একবার ভারতীর বোনের বিয়েতে বারাসাতে নেমন্তন্ন গিয়েছিল ওরা। রাত হয়ে গিয়েছিল। বাকি রাতটুকু থেকে যাবার জন্য ভারতীর মা সহস্র অনুরোধ জানিয়েছিলেন। বলেছিলেন, কাল সকালে এখান থেকে খাওয়া দাওয়া করে অফিস চলে যেও বাবা, আজ এত রাত্রিরে। শিশির ভারতীর মায়ের সেই অনুরোধের মান রাখেনি। তার মানে ভারতীর মুখ রাখেনি, মান রাখেনি। তবু ভারতী সকালে শিশিরের খাবার অসুবিধা হবে ভেবে নিজেও সেই অত রাতে চলে এসেছিল শিশিরের সঙ্গে। ভারতীর মনে পড়ে একদিন, হ্যাঁ, এক এক দিন করে এমনি কত দিনের কথা মনে পড়তে থাকে ভারতীর, যার সঙ্গে শিশিরের হৃদয়হীনতার স্বাক্ষর আছে। হয়তো এসব কথা জীবনে মনে পড়তো না ভারতীর। এসব সে আজও মনের কোন গভীর স্তরে ছিল তার টের পেত না। কিন্তু আজ উঠে আসতে লাগলো তারা, যেন আদালতের এক একটি সাক্ষীর মতো। ভারতী ভুলে গেল সে একটা ডক্টরেট পাওয়া মেয়ে, ভুলে গেল সে একটা বিশিষ্ট শিক্ষায়তনের অধ্যাপিকা, ভুলে গেল কর্মক্ষেত্রে তার মান সম্ভ্রম কতখানি। নিতান্ত তরুণী মেয়ের মতো, নব পরিণীতা অভিমানিনী বধূর মতো কেঁদে বালিশ ভেজাতে লাগলো। সাক্ষী রইল না কেউ, এই যা রক্ষা। তা ওই রক্ষা নিয়েই এই সংসারের সমস্ত সম্মানের আসনগুলি সুরক্ষিত। নিভৃত অশ্রুর দর্শক থাকে না, নিভৃত চিন্তার সাক্ষী থাকে না। শিশিরেরই বা কোনো নিভৃত লোক নেই, তাই বা কি বলতে পারে? হয়তো সেও পীড়িত হচ্ছে, আহত হচ্ছে, অভিমানে পাথর হচ্ছে, কারণ সে তার নিজের মতন করে ভাবছে, নিজের দৃষ্টিকোণ থেকে দেখছে, নিজের চিন্তাধারায় বিচার করছে। তাই সেও হয়তো ভারতীকে অহংকারী, উদ্ধত আর নিষ্ঠুর ভাবছে। দুজনেরই সাক্ষী প্রমাণ নেই। এতদিন ওরা দুজন দুজনের মধ্যে এমন সম্পূর্ণ ছিল যে ওদের কোনো বন্ধুও নেই যার কাছে হৃদয় ভার লঘু করে বসতে পারে। নির্বান্ধব দুটো মানুষ অতঃপর নিজেদের দুর্মতির দ্বারা পরিচালিত হতে থাকে এবং প্রমাণ করতে থাকে দুর্মতির অসাধ্য কাজ নেই। আরও একটা নতুন তত্ত্ব প্রমাণ করে ছাড়ে ওরা, মানুষের কত পরিবর্তনই হয়। কারণ পরবর্তী দৃশ্যটা সেই ছবির মতো বাসাটাতে, গাছে গাছে, কুশান কভারে, সোফায়, পর্দায় সুন্দর করে সাজিয়ে ঘন্টুকে নিয়ে একা আছে ভারতী। একটা বাচ্চা চাকর আছে সারাদিনের, সে তার ছোট ছোট হাতে বাড়িটিকে রেখেছে ধুলি মালিন্য শূন্য করে। একটা ঝি আছে, সে দুবেলা এসে মোটা কাজগুলো করে দিয়ে যায়। উঁচু টেবিলে রাখা গ্যাসের উনুনে রান্না করে, বেসিনে ফেনা তুলে সাবান কাচে। ভারতীর মাঝে মাঝে ওই ঝিটার দিকে, ঈর্ষার দিকে তাকায়, কারণ হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় চারুলতা মাসিমার বাড়ির সেই ইটের উনুন পাতা কালি ঝুল রান্নাঘরটার কথা, যেখানে বসে ভারতী অনেকগুলো বছর রান্না করেছে। মনে পড়ে যায় সিমেন্টের চটা ওঠা ওই কল ঘরটাতে, যেখানে ভারতী অনেক সাবান কেচেছে আর স্বপ্ন দেখেছে বেসিনওয়ালা সুন্দর বাথরুমের। অথচ এখন কিছুতেই একটা রুমাল কেচে নিতে ইচ্ছে হয় না, কিছুতেই রান্নাঘরে ঢুকে দুটো আলু ভাজতেও ইচ্ছে হয় না। কেন কে জানে? সে কি ভারতী বড়লোক হয়ে গেছে বলে? না সন্ধ্যা হলেই ওর সেই মনোরম গোল বারান্দাটিতে অধ্যাপিকাদের আড্ডা বসে বলে সময় পায় না? এই আড্ডার প্রধান বক্তা বান্ধবী লীলা ঘোষ বলে, দেখালো বটে একখানা তোর পরম গুরু, বলে দিচ্ছি ভারতী, ওসব তেজ অহমিকা কিছু নয়, সেফ হিংসে।
স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ও জিনিসটা বড় একটু বেশি পরিমাণে থাকে, বুঝলি? নেহাত জয়েন্ট বিজনেসের স্বার্থে নিজেকে ঢেকে রাখে। ভারতী ফিকে হেসে বলে, এত কথা জানলি কি করে? দেখে বৎসে, দেখে। তাই বুঝি বিয়ে করিসনি? দূর, তা বলে তা নয়। লীলা ঘোষ হেসে ওঠে, এখনো পেলে করি। এই চেহারায় কে বিয়ে করবে বল? তাই তুই বুড়ি আই বুড়ি। তবে বুঝি সব। হাসির ফোয়ারা ওঠে, তার সঙ্গে চা চলে। বাচ্চা ছেলেটা সাবধানে ট্রে করে বয়ে নিয়ে আসে ফাইন পেয়ালায় সোনালি চা। ভারতীকে উঠতেই হয় না। কাচের জানলার সামনে টবের ওপরকার ক্যাকটাসগুলো কেউ মাথা খাড়া করে দাঁড়িয়ে থাকে, কেউ বাঁকা চোরা বাহুগুলো এদিক ওদিক ছড়িয়ে কাচের গায়ে একটা বিকৃত মানুষের মতো ছায়া সৃষ্টি করে। বাতাসে পর্দা কাঁপে। ওদের হাসির সময় ভারতী সেই দিকে তাকিয়ে থাকে, হয়তো ভাবে কি এমন মন্দ আছি। এমন সময় ঝিটা এসে জিজ্ঞাসা করে, দিদিমণি, খোকা কি খাবে এখন? ভারতী বিরক্ত হয়ে বলে, কেন? এখনই খেয়ে নিলে তোমার পালাবার সুবিধা হয় কেমন? 9টার আগে খাবে না, পড়বে 9টা পর্যন্ত। ঝি ভারী গলায় বলে, আমার জন্য বলিনি, পড়তে পড়তে ঘুমে ঢুলছে তাই। চলে যায় রাগ দেখিয়ে। ভারতীর বান্ধবীরা বলে, ও বেচারা একটু লোনলি ফিল করে। ভারতী কাচের গায়ের সেই বাঁকা চোরা ছায়াগুলোর দিকে তাকিয়ে অন্য মানুষের মতো বলে, হ্যাঁ তাই ভাবি মাঝে মাঝে কোনো একটা বোর্ডিংয়ে ভর্তি করে দিলে হয়, তবু অন্য ছেলেদের সঙ্গে। আর শিশির, তা সত্যি বলতে দৃশ্যত শিশিরও কিছু খারাপ নেই। দোতলাটা ছেড়ে দিয়ে সে এখন চারুলতা মাসিমার নিচতলার বৈঠকখানা ঘরটায় আশ্রয় নিয়েছে, একেবারে পেইং গেস্ট হিসাবে। যত্নে ত্রুটি মাত্র হচ্ছে না। মাসিমা বিগলিত স্নেহে সর্বদা আহা আহা করছেন। শিশিরের জামার বোতামটি লাগানো আছে কি না দেখতে বলেছেন মেয়েদের। আর সেটা কি শুধু দেখিয়েই করছেন? সে কথা বললেও মাসিমার প্রতি অবিচার করা হবে। মাসিমা স্নেহের বশেই করছেন। চিরদিনের স্নেহ মমতার সম্পর্ক ছিল, ভিতরে অন্তঃসলীলা হয়ে তার উপর একটু তীব্র স্বার্থের দুরন্ত ইচ্ছার ব্যাঘাত তাকে উগ্র, তিক্ত, নির্লজ্জ করে তুলেছিল। সে ব্যাঘাত দূর হয়েছে। দোতলাটায় একটু রঙের তুলি বুলিয়ে নিয়ে আশাতিরিক্ত ভাড়ায় একটা ভাড়াটে বসিয়েছেন। তার উপর বৈঠকখানা ঘরের অর্ধাংশ। আর দুবেলা 2 থালা সাদা মাটা খাওয়ার পরিবর্তে 1 মুঠো টাকা হাতে পাচ্ছেন। আর একবার তবে নির্লজ্জ হতে বাধা কি? অতএব আর একবার নির্লজ্জ হন চারুলতা মাসিমা। শিশিরের জন্য মমতায় বিগলিত হন। বউ পালিয়ে যাওয়া ছেলেটার নির্লিপ্ত মনের কাছে এ নির্লজ্জতার হাস্যকর কটুতা ধরা পড়বে না, এ বোধ মাসিমার আছে। কিন্তু শিশির যে এত বোধহীন হয়ে গেছে যে 8খানা ঘরেই রাজি হয়েছে। তা হয়েছে হয়তো চক্ষু লজ্জাতেই হয়েছে, কারণ অবিবাহিত বড় হয়ে যাওয়া ছেলের ঠাঁই ছিল ওই ঘরটাতেই। তাকে স্থানচ্যুত করতে চক্ষু লজ্জায় বেঁধেছে শিশিরের। বলেছে, থাক না, অনিল যেমন শুচ্ছিল শুক না, বড় ঘর বরাবরই তো ছিল অনিল ছোট ভাইয়ের মতো। আগে কত আবদার করত অনিল শিশিরের কাছে, কত উপদ্রব করত শিশিরের মায়ের ওপর। শিশিরের আর বেশি জায়গার দরকারই বা কি? এই তো কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত্রি। 1 থালা ভাত, একটা পাতা বিছানা, আর চান করে ছেড়ে যাওয়া ধুতি, গেঞ্জি, তোয়ালেগুলো কাঁচা শুকনো হয়ে হাতের কাছে মজুদ থাকা। এ তো হচ্ছেই, এর বেশি চাইবার কি আছে? সংসারের দায়হীন, বাধ্যবাধকতাহীন এই জীবনের একটা বিশেষ সুর আছে বই কি। মাসের প্রারম্ভে টাকাটা ধরে দেওয়ার পর দ্বিতীয়বার আর চিন্তা করতে হয় না। খেটে খেতে হলে খাটতে হয়, সংসার করতে হলে শুধু টাকার ধান্দাতেই নয়, তেল নুন লকড়ির ধান্দাতেও বিশ্বভুবন চষে বেড়াতে হয়। এখন তা শুনতে হয় না।
পাউরুটি নাকি আর কুপন ছাড়া পাওয়া যাবে না শুনছি, কি মুশকিল বলো তো। শুনতে হয় না, আমার কোনো কাজ তুমি করো না কেন বলো তো? যাও একবার দেখে এসো দেখি তেল সত্যি একেবারে বাজার থেকে উধাও হয়ে গেছে কিনা। শুনতে হয় না, বেরিয়ে ফেরার সময় একবার দোকান ঘুরে আসবে, চাটা একেবারে ফুরিয়ে গেছে। এই দেখো তো, আজ তো সময় রয়েছে, ঘন্টুটাকে নিয়ে একবার সাউথ টেলারিংয়ে যেতে পারবে, কটা শার্ট প্যান্টের দরকার ছিল ওর। না, কোনো কিছু শুনতে হয় না, কোনো প্রয়োজনের কথা কেউ তোলে না শিশিরের কাছে। শিশির এখন এক অখণ্ড নিশ্চিন্ততার শব্দহীন জগতে আশ্রয় পেয়েছে। এই শব্দহীন জগতে বাইরে টুকটাক শব্দ মন্দ লাগে না, সে শব্দের মধ্যে কোনো দায় নেই, নেই কোনো অভিযোগের উদ্যত আক্রমণ। এ শব্দ শুধু কানের কাছে ভেসে যাওয়া কথা মাত্র। অনিল সেই অনেকদিন আগের মতো মহৎ শাহে ওদের ফুটবল টিমের গল্প করে, ভালোই লাগে। মাসিমার মেয়েরা যখন তখন বলে, উহ শিশির দা, কি অন্যমনস্ক আপনি, আপনার ঘরের জলের কুঁজোয় কাল থেকে জল নেই, বলেননি তো। শুনতে খারাপ লাগে না? আর মাসিমা যখন ভাতের সামনে পাখা নাড়তে নাড়তে বলেন, কি খাবারই ছিঁড়ি হয়েছে তোমার বাবা, দেখলে প্রাণ হায় হায় করে। দিদির আমলে দেখেছি তো, এক গোছা করে ঘি জবজবে রুটি করে রাখতেন, ছেলে কলেজ থেকে এসে খাবে বলে। কি দিনই গেছে সেসব। তখন তো আবেগে আনন্দে প্রায় চোখে জল এসে যায় শিশিরের। ঘুরিয়ে ফিরিয়ে শিশিরের মায়ের কথাই তোলেন চারুলতা মাসিমা বেশি সময়। দুজনে কি প্রগাঢ় ভাব ছিল, গাঢ় কণ্ঠে সেইটুকু স্মরণ করিয়ে দেন। আর মাঝে মাঝে নিঃশ্বাস ফেলে বলেন, কি জানি বাবা, কেমন মন বৌমার, এইভাবে সংসার ছন্নছাড়া করে চাকরির উন্নতি করতে গেল। আমরা তো এসব কথা ভাবতেও পারি না। হয়তো এটাও শুধু ভারতীকে নিন্দে করেই বলেন না, এটাও সত্যিকার মনের কথাই। অসহায় একক পুরুষের ওপর মমতা মেয়ে মনের চিরন্তন প্রকৃতি, তা সে যে বয়সেরই হোক। ছন্ন ছাড়া সংসার ছাড়া ছেলেটাকে আরো মায়া করতে ইচ্ছে হয়, বউটাকে আরো নিন্দে করতে ইচ্ছে হয়। ভারতী দুর্মতিতে চারুলতা মাসিমার অনেক দিকে সুরাহা হলেও তার উপর রাগ না দেখিয়ে পারেন না। কিন্তু ওদের কি তাহলে একেবারেই দেখা হয় না স্বামী স্ত্রীর, বাপ ছেলের? না না, তাই কি সম্ভব? আইন আদালত করে ফারখাত করেনি কিছু না, যে যার সুবিধা হিসাবে আছে, এই তো। দেখা হয় রবিবারে রবিবারে দেখা হয়। শিশির যায় না, ভারতেই আসে ছেলেকে সঙ্গে নিয়ে। মাসিমার বাড়ির মধ্যেই বসতে হয়, চাও খেতে হয় কখনো কখনো। ঘন্টুও খাবার খায় রেকাবি করে। কোনো কোনো দিন যদি দেখে বাবা স্নান করতে গেছে কি বেরিয়েছে, মাকে চুপি চুপি বলে, মা একটু ছাদে যাব। ছাদটাই আড্ডা ছিল। ভাঙা লাটাইটা এখনো গড়াগড়ি খাচ্ছে তার ছাদের ট্যাংটার নিচে। ভারতী ছেলের ওই হ্যাংলামিতে বিরক্ত হয়, চোখ টেপে, কিন্তু শেষ রক্ষা হয় না। মাসিমা স্নেহ ভরা গলায় বলেন, আহা যাক যাক, আজন্মের খেলার জায়গা। নতুন ভাড়াটেরা লোক খুব ভালো, কিছু বলবে না, যা সিঁড়ি দিয়ে ওঠ। শিশির স্নান সেরে সাজসজ্জা করে নিলে তিনজনে একত্রে বেরোয়। রবিবার আর কেউই বাড়িতে খায় না, হোটেলে খাওয়া হয়। এটা যেন একটা অলিখিত আইনে স্থির হয়ে গেছে যে খরচাটা শিশিরই করবে। ভারতী কোনোদিন তার বটুয়ায় হাত দেয় না। বাইরে খাওয়া হয়, এখানে ওখানে বেড়ানো হয়, হয়তো সিনেমা দেখা হয়, সার্কাস এলে সার্কাস। মোটের উপর ঘন্টুর মনোরঞ্জনের প্রচেষ্টাই লক্ষ্যে পড়ে, যেন ঘন্টুকে একটু আমোদ প্রমোদ দিতেই এদের এত অভিযান। ফেরার সময় প্রায় জিনিসপত্র কেনা হয় ঘন্টুর নাম করে, খেলনা, খাবার, লাল মাছ, কাটা গাছ। তাই বলে কি দুজনে কথা বলে না ওরা পরস্পরে, হাসে না? সবই করে। সাময়িক ঘটনা নির্ভর এইসব হাসি, কথা, গল্প বাতাসের গায়ে তরঙ্গ তুলতে পারে না, বাতাসের গা বেয়ে গড়িয়ে পড়ে। সন্ধ্যার পর যে যার নিজ আশ্রয়ে ফেরে।
ছাড়াছাড়ির সময় দুজনে আসতে বলে, আচ্ছা। শিশির ঘন্টুর মাথায় ছোট্ট চাপড় মেরে বলে, ঘন্টুবাবু যা লায়ক হচ্ছে এরপর ওই আমাদের নিয়ে বেড়াতে বেরোবে, কি বলো ঘন্টুবাবু? ঘন্টু মুখ ফিরিয়ে থাকে, মুখ নিচু করে থাকে। ঘন্টুর চোখটা কিছুতেই বাপ মাকে দেখতে দেয় না। ঘন্টু যে বড় হয়ে উঠছে তা বোঝা যায়। মাঝে মাঝে কখনো কখনো বড় হওয়া ঘন্টু একটু এদিক ওদিক সরে গেলেও ভারতীয় তার চোখটা দেখতে দেয় না। বলে, আমার বাড়িতে তাহলে যাবে না কোনোদিন? যাব না একথা কবে বললাম? বলনি তা সত্যি, গেলেই হলো একদিন। ভারতী চুপ করে যায়। ভারতী মনে মনে ভাবে, আশ্চর্য, আমার একটা শক্ত রোগও তো হয় না কখনো, কি অটুট স্বাস্থ্যই দিয়েছেন ভগবান। কল্পনা করে সেই অটুটতা হঠাৎ টুটে গেছে। কলেজ কর্তৃপক্ষ শিশিরকে খবর পাঠিয়েছে, কিন্তু কল্পনা কল্পনায় থাকে। আবার পরবর্তী রবিবারে স্বাস্থ্য শক্তিতে টলটলে চেহারাটে নিয়ে এসে দেখা দেয় ভারতী চারুলতা মাসিমার বাড়ি। হয়তো ইচ্ছে করে একটু বেলা করেই আসে, যাতে শিশির একেবারে প্রস্তুত থাকে, কিন্তু সে আশা বড় মেটে না। শিশির ওদের না দেখলে গা তোলে না। অগত্যায় ভারতীকে মাসিমার রান্নাঘরের দরজায় এসে বসতে হয়। আর ঘন্টু ছাতে যাবার জন্য উসখুস করে, তবে আগের মতো জেদ করে না, লাফালাফি করে না। ভারী শান্ত হয়ে গেছে ছেলেটা, শান্ত আর গম্ভীর। ধরে নিতে হবে ঘন্টুও ভালোই আছে। ভালো না থাকলে শান্ত হচ্ছে কি করে? সপ্তাহের পর সপ্তাহ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। একই উৎসাহ নিয়ে রবিবার শুরু আর একই হতাশা নিয়ে রবিবার শেষ হয়। অথচ আশ্চর্য, এই জীবনটাকেও এখন আর অস্বাভাবিক লাগে না ওদের। পারিপার্শ্বিকের খাজে খাজে বসে গেছে সকলেই, বেশ খাপে খাপে খাপ খাইয়ে নিয়েছে নিজেদের। বিনিদ্র রাত্রির অপরিসীম ক্লান্তি নিয়েও ভারতী সহজেই সকালবেলা লাল মাছগুলোকে খাবার দেয়, ক্যাকটাসের টবগুলোকে আলোর দিকে ঘুরিয়ে দেয়, আর ভাবে আরো গোটা কত কিনতে হবে। শিশিরও রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরে বিছানায় হাত পা ছড়িয়েই ভাবতে শুরু করে, আসছে রবিবারে নতুন কি উপহার দেওয়া যায় ঘন্টুকে। মানুষ যে শক্তিমান এখানেই তার প্রমাণ। নিজেকে আশ্চর্য রকম অ্যাডজাস্ট করে নিতে পারে মানুষ। অ্যাডজাস্ট করতে করতেই তার জীবন পরিক্রমা। তবু যে কেন নিজেকে নিয়ে ভাবনার শেষ নেই তার, একটাই প্রশ্নের, একটাই বিস্ময়ের। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to my channel.